নমস্কার, সবাইকে স্বাগত। বিএডি 4th সেমিস্টারের প্র্যাকটিকাম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর এটি হবে তোমাদের কোর্স 6-এর উপর। আর টপিক নেম হলো গ্রুপ অ্যাক্টিভিটিস অন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড আদার পার্সোনাল ইস্যু অ্যান্ড ইটস রেমেডিস। অর্থাৎ আজকের ভিডিওতে এই প্র্যাকটিকামটি নিয়ে আলোচনা করব। এর আগেও আমি কোর্স 6-এর উপর দুটো প্র্যাকটিকাম আপলোড করেছি। তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও, এবং ভিডিও ভালো লাগলে এবং তোমাদের প্রয়োজনীয় মনে করলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে একটি লাইক করে দিও। দেখো, সূচিপত্রটা প্রথমে দেখে নিই। বলেছে গৃহগত হিংস্রতার ধারণা, তারপরে বলা হয়েছে গৃহগত বা পারিবারিক হিংস্রতার বিভিন্ন দিক। এরপরে বলা হয়েছে পরবর্তী পয়েন্ট পারিবারিক হিংস্রতায় শিশু ও তরুণদের প্রতিক্রিয়া। তারপরে বলা হয়েছে শিশুদের উপর পারিবারিক হিংস্রতার প্রভাব, তরুণদের উপর পারিবারিক হিংস্রতার প্রভাব, ব্যক্তিভেদে পারিবারিক হিংস্রতার প্রভাব, পারিবারিক হিংস্রতার ক্ষেত্রে গৃহীত দলীয় কর্মসূচি। তাহলে প্রথমে বলা হয়েছে যে গৃহগত সহিংসতার ধারণা। গৃহগত হিংস্রতা বা পারিবারিক হিংস্রতা হলো একটি সম্পর্কের মধ্যে হিংস্র, অপমানজনক অথবা ভয়ঙ্কর আচরণ। সামাজিক, শারীরিক, যৌন এবং মানসিক সহ অনেক ধরনের ঘরোয়া হিংস্রতা রয়েছে। ব্যক্তি যদি পারিবারিক হিংস্রতায় আক্রান্ত হন তাহলে অনেকগুলো সংগঠন আছে যা ব্যক্তিদের সাহায্য ও সহায়তা দিতে পারে। হিংস্রতা শুধুমাত্র যে পারিবারিক ক্ষেত্রে সংঘটিত হয়ে থাকে এ কথা সত্য না, এটি হলো ব্যক্তিগত সম্পর্কের মধ্যে হিংস্রতা। যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে বলপূর্বক নিয়ন্ত্রণের চেষ্টা করে তখন হিংস্রতা দেখা যায়। বিভিন্নভাবে এটি সংঘটিত হয়ে থাকে। এর পরবর্তী পয়েন্ট হলো গৃহগত বা পারিবারিক হিংস্রতার বিভিন্ন দিক। প্রথম পয়েন্ট শারীরিক নির্যাতন। যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করে অথবা আঘাত করার জন্য হুমকি দিচ্ছে তখন সেটি শারীরিক হিংস্রতার পর্যায়ে পড়ে। পরবর্তী হলো মানসিক নির্যাতন। মানসিক নির্যাতনকে চিহ্নিত করা যায় না, কিন্তু এটি খুব ক্ষতিকারক হয়ে থাকে। এখানে একজন ব্যক্তিকে অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গ আবেগগতভাবে অপমানজনকভাবে আঘাত করে এবং স্বাধীনতার অনুভূতিতে আঘাত করতে চায়। তারপরে এটা হচ্ছে অর্থনৈতিক নির্যাতন। যদি কোনো ব্যক্তি নিকটবর্তী অন্য কোনো ব্যক্তির আর্থিক দিকটি নিয়ন্ত্রণ করেন এবং নিজেকে তাদের উপর আর্থিকভাবে নির্ভরশীল রাখেন যাতে সে সবসময় অর্থের জন্য তাদের জিজ্ঞাসা করতে বাধ্য হয়, তবে এটি একটি পারিবারিক হিংস্রতার রূপ। এরপরে হচ্ছে সামাজিক নির্যাতন। সামাজিক গার্হস্থ্য হিংস্রতা ঘটে যখন কেউ অন্যের সামনে আপনাকে অপমান করে বা আপনার পরিবার এবং বন্ধুদের থেকে বিচ্ছিন্ন রাখেন, অথবা আপনি কী করেন এবং আপনি কোথায় যান তা নিয়ন্ত্রণ করেন। এরপরে হচ্ছে আধ্যাত্মিক অপব্যবহার। আধ্যাত্মিক ঘরোয়া হিংস্রতা ধর্ম, সাংস্কৃতিক বিশ্বাস এবং মূল্যবোধ সম্পর্কে আপনার নিজের মতামত থাকার কারণে আপনাকে বাধা দেয়। আধ্যাত্মিকতার বিষয়ে আপনার চিন্তাভাবনাকে কাজে লাগাতে পারে যাতে আপনি শক্তিহীন হতে পারেন। পরবর্তী পয়েন্ট হলো পারিবারিক হিংস্রতায় শিশুদের এবং তরুণদের প্রতিক্রিয়া। পারিবারিক হিংস্রতায় শিশু এবং তরুণদের মধ্যে যে সমস্ত প্রতিক্রিয়া আমরা দেখতে পাই সেগুলো হলো আত্মদোষ, অনুপায়, বিষাদ, বিরোধ, ভয়, সন্ত্রাস, চিন্তা, বিষণ্ণতা, লজ্জা, রাগ, অসাড় ব্যবস্থা ইত্যাদি। শিশুদের উপর পারিবারিক হিংস্রতার প্রভাব। প্রথমে বলা হয়েছে দুর্বল মনোযোগ, আগ্রাসন, আবেগপ্রবণতা, অবাধ্যতা, বিষণ্ণ ঘুম, দুঃস্বপ্ন, প্রত্যাহার, কম আত্মসম্মান, কোনো আবেগ না দেখানো, সতর্ক মনোভাব, স্বাভাবিক পারিবারিক জীবন সম্পর্কে কল্পনা করা, ভবিষ্যৎ সম্পর্কে হতাশা, শারীরিক লক্ষণ ইত্যাদি দেখা যায়। এরপর আছে তরুণদের উপর পারিবারিক হিংস্রতার প্রভাব। ডিপ্রেশন, দুশ্চিন্তা, উদ্বেগ, প্রত্যাহার, পিতামাতার অপব্যবহার, তাদের পরিবারে রক্ষা করার চেষ্টা করা, দরিদ্রভাবে উন্নত যোগাযোগ দক্ষতা, অভিভাবক সন্তানদের দ্বন্দ্ব, বাড়ি থেকে পালাবার জন্য বিয়ে বা সম্পর্ক স্থাপন করা, পরিবার সম্পর্কে বিব্রত, ক্ষুধা, বৈকল্য, নিম্ন একাডেমিক কৃতিত্ব, স্কুল থেকে বেরিয়ে আসা, কম আত্মসম্মান, হিংসাত্মক আচরণ, ঝুঁকিপূর্ণ আচরণে অংশগ্রহণ, অ্যালকোহলে আসক্তি এবং অন্যান্য নেশাদ্রব্য ব্যবহার, আত্মহত্যা। ব্যক্তিভেদে পারিবারিক হিংস্রতার প্রভাব। শিশুটির গার্হস্থ্য হিংস্রতায় উদ্ভূত সময়কাল, এক্সপোজার যখন শুরু হয় তখন সন্তানের বয়স। শিশুটির গার্হস্থ্য হিংস্রতার সঙ্গে শিশু নির্যাতনের অভিজ্ঞতা আছে কিনা। তবে দারিদ্র্য সম্প্রদায়ের হিংস্রতা, পিতামাতার অস্বাভাবিক ব্যবহার,
বা মানসিক অসুস্থতা এবং পারিবারিক জীবনযাত্রার মতো অতিরিক্ত চাপের উপস্থিতি। সন্তানের কোনো আচরণে পিতামাতা বা অন্য গুরুত্বপূর্ণ প্রাপ্তবয়স্কদের একটি সম্মতি আছে কিনা। তার হচ্ছে সন্তানের একটি সহায়ক সামাজিক নেটওয়ার্ক আছে কিনা। সন্তানের শক্তিশালী সাংস্কৃতিক পরিচয় এবং জাতিগত গর্ব আছে কিনা। সন্তানের নিজের ইতিবাচক কৌশলের দক্ষতা এবং সাফল্যের অভিজ্ঞতা। স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, সামাজিক সেবা এবং কর্মসংস্থানের জন্য পারিবারিক অ্যাক্সেস। পরবর্তী পয়েন্ট হচ্ছে পারিবারিক হিংস্রতার ক্ষেত্রে গৃহীত দলীয় কর্মসূচি। দলীয় কর্মসূচি মানে কি বলা হয় যে বয়স মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, সময় 30 মিনিট থেকে 60 মিনিট, দলের আয়তন 10 জন থেকে 15 জন শিক্ষার্থী। প্রয়োজনীয় উপাদান বলা হয়েছে ভায়োলেন্ট বিজ্ঞাপনের উদাহরণ, ম্যাগাজিন এবং ইন্টারনেট, বিলবোর্ড বা বাণিজ্যিক বিজ্ঞাপনের উদাহরণ, কাঁচি, পোস্টার বোর্ড, আঠা, কম্পিউটার এবং স্পিকার। এবার হচ্ছে কার্যাবলীর লক্ষ্য, শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অপব্যবহার সম্পর্কে সচেতন করা, শিক্ষার্থীরা কীভাবে অপব্যবহারের শিকার হচ্ছে সে সম্পর্কে সচেতন করা, সম্প্রদায়ের হিংস্রতা এবং নির্যাতনের মধ্যে সংযোগ সাধন করা, অপব্যবহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর জন্য উৎসাহিত করা। পরবর্তী পয়েন্ট কার্যাবলী উপস্থাপনের পর্যায়। প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের বলা হবে যে তোমাদেরকে কিছু ভায়োলেন্ট ছবি দেখানো হবে এবং তোমাদের প্রতিক্রিয়া গ্রহণ করা হবে। সেই সময় শিক্ষার্থীদের জানানো হবে যে যদি তাদের কাছে দেখানো ছবি সত্য হয় তবে তারা চোখ বন্ধ করবে, নয়তো ঘর ছেড়ে বেরিয়ে যাবে। তবে এখানে পূর্বে এমন এক ব্যক্তি নিয়োগ করতে হবে যে সম্পূর্ণ কার্যাবলীর পরে শিক্ষার্থীদের সঙ্গে তথ্যগুলো নিম্নে আলোচনা করবে এবং তথ্যগুলি সরবরাহ করবে। দ্বিতীয় পর্যায়ে বিজ্ঞাপনের দ্বারা বিভিন্ন ধরনের ভায়োলেন্স এবং অ্যাবিউজের দিকগুলো তুলে ধরা হবে। এখানে 3 ধরনের বিজ্ঞাপন দেখানো হবে যেগুলি শারীরিক, মানসিক এবং যৌনগত ভায়োলেন্স বা অ্যাবিউজের দিকগুলোকে তুলে ধরবে। 3 নম্বর পর্যায়ে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসা করা হবে যে তোমরা এই বিজ্ঞাপনের মাধ্যমে কী দেখতে পাচ্ছ। প্রয়োজনে শিক্ষার্থীদের বিভিন্ন দলে ভাগ করে এই প্রশ্ন করা যেতে পারে এবং বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। এরপরে বলা হয়েছে কার্যাবলীর মধ্যে বৈচিত্র্য আনার জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের ম্যাগাজিন, পোস্টার প্রদান করা হবে এবং বলা হবে যে এগুলি থেকে হিংস্র, অপমানজনক, স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর বিভিন্ন ধরনের ছবিগুলো চিহ্নিত করতে। প্রয়োজনে শিক্ষার্থীদের নিজেদের উদাহরণ দিতে বলবে। এখানে শিক্ষার্থীদের যে ধরনের প্রশ্ন করা হবে সেগুলি হলো 1 নম্বর তোমার কী ধরনের ভায়োলেন্স বা অ্যাবিউজ দেখছো তোমরা। 2 নম্বর হচ্ছে টিভি বা বিজ্ঞাপনগুলোতে আপনি কোন ধরনের ভায়োলেন্স বা অ্যাবিউজ দেখে থাকো। 3 নম্বর কীভাবে ভায়োলেন্স বা অ্যাবিউজ স্কুলগুলোতে প্রভাব ফেলে। 4 নম্বর বলা হচ্ছে যখন তুমি টিভিতে বা বিজ্ঞাপনগুলোতে ভায়োলেন্স বা অ্যাবিউজ দেখো তখন তোমার কী করতে ইচ্ছা করে। 5 নম্বর বলা হচ্ছে স্কুলে ভায়োলেন্স বা অ্যাবিউজ দেখে তুমি কী করো। দলীয় কর্মসূচি 2, বয়স বলা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, সময় 30 মিনিট থেকে 60 মিনিট, দলের আয়তন যে কোনো ধরনের। প্রয়োজনীয় উপাদান কী বলছে কাগজের বড় টুকরো, তারপর বলছে এসএল, ওয়াল এবং টেপ, মার্কার্স। প্রস্তুতি একটি বড় কাগজের টুকরোতে বিশাল হৃদয় আঁকা থাকবে যার ভিতরে বিভিন্ন শব্দ লেখার যথেষ্ট জায়গা থাকবে। কার্যাবলীর লক্ষ্য বলা হয়েছে সুস্থ সম্পর্ক গড়ে তোলা সম্পর্কিত ধারণা দেওয়া, দেখানো যে আমরা বিভিন্ন উপায়ে ভালোবাসাকে সংজ্ঞায়িত করতে পারি, অপব্যবহার যে ভালোবাসার অঙ্গ নয় তা বোঝানো। তারপর কার্যাবলী উপস্থাপনের পর্যায়ে একটি বড় কাগজে বিশাল হৃদয় আঁকতে হবে। 2 নম্বর হৃদয়ের ভিতরে কিছু লেখার জায়গা থাকতে হবে। 3 নম্বর শিক্ষার্থীদের পরপর ডাকা হবে এবং হৃদয়ের অভ্যন্তরে কিছু লিখতে বলা হবে। 4 নম্বর বলা যে শিক্ষার্থীদের ততক্ষণ ডাকা হবে যতক্ষণ না পর্যন্ত হৃদয়ের অভ্যন্তরটি লেখার মাধ্যমে ভরাট হচ্ছে। সব শিক্ষার্থী যদি লিখতে সমান সুযোগ না পায় তবে তাকে মৌখিকভাবে উত্তর দিতে বলা হবে। এই ধরনের আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি সুস্থ সম্পর্ক গড়ে উঠবে। এখানে শিক্ষার্থীরা ইতিবাচক কার্যকলাপ গ্রহণ করবে যেটি তাদের পক্ষে ভালো। এখানে শিক্ষার্থীদের যে ধরনের প্রশ্ন করা হবে সেগুলি হলো 1 নম্বর তোমার হৃদয়ের অভ্যন্তরে কী শব্দ দেখতে পাচ্ছ। 2 নম্বর এমন কিছু দিক আছে যেগুলি তোমরা হৃদয়ের অভ্যন্তরে দেখতে পাচ্ছ না। 3 নম্বর এখানে কেন বিভিন্ন ধরনের শব্দ লেখা আছে। 4 নম্বর প্রেম একটি অপমানজনক সম্পর্ক হতে পারে। 5 নম্বর বলা হয় যে অপমানজনক, অস্বাস্থ্যকর এবং স্বাস্থ্যকর আচরণমূলক শব্দগুলো চিহ্নিত করো।
6 নম্বর, হৃদয়ের মধ্যে কোনো অপব্যবহার সম্পর্কিত আছে? 7 নম্বর, হৃদয়ের মধ্যে কোনো অসুখী শব্দ আছে? এরপরে দলীয় কর্মসূচি 3। বয়স মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে সময় এবার যেরকম 40 মিনিট থেকে 60 মিনিট। দলের আয়তন 10 জন থেকে 15 জন শিক্ষার্থী। প্রয়োজনীয় উপাদান নোটবুক, ম্যাগাজিন, কাঁচি, আঠা, কলম। কার্যাবলীর লক্ষ্য স্থানীয় পরিষেবা প্রদানের মাধ্যমে সচেতনতাবোধ জাগ্রত করা। কিভাবে একটি সুস্থ সম্পর্ক বজায় রাখা যায় সেই সম্পর্কে আলোচনা করা। তারপরে বলেছে একটি সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কী করা প্রয়োজন সেই সম্পর্কে আলোচনা করা। সুস্থ, অস্বাস্থ্যকর এবং অবমাননাকর আচরণ ব্যাখ্যা করা। কার্যাবলী উপস্থাপনের পর্যায়। 1 নম্বর বলা হয়েছে কার্যক্রম শুরু করার পূর্বে শিক্ষার্থীদের বলতে হবে কিভাবে একটি সুস্থ সম্পর্ক বজায় রাখা যায় সেই সম্পর্কে প্রথমে চিন্তা করো। 2 নম্বর, পরবর্তী স্তরে শিক্ষার্থীদের কিছু ম্যাগাজিন দেওয়া হবে এবং বলা হবে এর মধ্যে যদি কোনো ভায়োলেন্স বা অ্যাবিউজ সংক্রান্ত শব্দ বা ছবি থাকে তবে সেগুলো চিহ্নিত করো। 3 নম্বর, পরবর্তী স্তরে সংগৃহীত তথ্যগুলোকে একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হবে এবং সে বিষয়ে বিভিন্ন প্রশ্ন আলোচনা করা হবে। এইভাবে বিষয়বস্তু আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভায়োলেন্স বা অ্যাবিউজ কী এবং কীভাবে এর প্রতিরোধ সম্ভব সে সম্পর্কে সঠিক ধারণা গড়ে উঠবে। প্রয়োজনে জূথবদ্ধতার দ্বারা সমস্যার সমাধানে এগিয়ে আসবে। এই পর্যন্ত ছিল সম্পূর্ণ প্র্যাকটিকামটি। এখানে ভিডিওটি শেষ করছি। নেক্সট প্র্যাকটিকাম নিয়ে আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব।